আমাদের জীবনে কিছু কিছু দিন এমন আসে যখন আমরা না চাইতেও অজান্তে সম্মুখীন হই এমন কোনো ঘটনার, যা লৌকিক অলৌকিকের বেড়াজাল ভেঙে বিস্তৃত হয় অনেক অনেক দূর পর্যন্ত। নির্জন পাহাড়ি রাস্তায় ঘটে যাওয়া এক অতি মানবীয় ঘটনার কথা আজ তোমাদের শোনাবো। আমি আর আমার বন্ধু অমিত, আমরা দুজনেই সিমলার এমন একটা এলাকায় পৌঁছালাম যেখানে প্রায় 10 কিলোমিটার এলাকায় একটাই রাস্তা ছিল। সেই রাস্তাটা এতই শুনশান এবং অন্ধকার ছিল যে সেটিকে প্রায় শ্মশানের মতো লাগছিল। প্রথমেই সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু পাহাড়ে রাত নামে খুব তাড়াতাড়ি। আমরা সিমলার কোনো কিছু সম্পর্কেই তেমন কিছু জানতাম না। নেহাতি ভ্রমণের উদ্দেশ্যেই সেইবারই প্রথম আমাদের সিমলা যাওয়া। সেই নিস্তব্ধ অন্ধকার পথ ধরে কিছুক্ষণ হাঁটবার পর রাস্তার ধারে ঘন জঙ্গলের ভেতরে একটা ভাঙা পুরো বাড়ি আমাদের নজরে আসে। ঘন কুয়াশায় ঢাকা সেই পাহাড়ি পুরো বাড়িটা থেকে একটি নীল আলো দপ দপ করে জ্বলছে। জনমানবহীন সেই পাহাড়ি পথে গা ছমছম করে ওঠে আমাদের। আমরা পা চালাতে থাকি অতি দ্রুত। তবে কেন জানি না, অমিতের মতো আমারও মনোযোগ সেই ফেলে আসা পুরো বাড়িটার দিকেই বারবার যেতে থাকে। চল অমিত, এখানে বেশিক্ষণ দাঁড়ানো ঠিক হবে না। জায়গাটা কেমন যেন লাগছে আমার। যাই হোক, ততক্ষণে অনেক পথ হাঁটতে হাঁটতে ভীষণ খিদে পেয়ে গিয়েছিল আমাদের। খাবারের সন্ধানে চারিদিকে চোখ ঘোরাতে ঘোরাতে দূরে পাহাড়ের বাঁকে একটি হ্যারিকেনের টিমটিমে আলো চোখে পড়ে আমাদের। নীলু, ওই দেখ দূরে একটা আলো দেখতে পাচ্ছিস? কি হতে পারে বলতো? দেখতে তো পাচ্ছি, কিন্তু ঠিক বুঝতে পারছি না। তবে আলো যখন জ্বলছে, মানুষ তখন আছেই। চল গিয়ে দেখি। সেই পথ ধরে এগোতেই অমিত আনন্দে চিৎকার করে বলে ওঠে, ভাই নীলু, চায়ের দোকান ওটা। আরে বাপরে, বাঁচা গেল। তাড়াতাড়ি চল, আর পারছি না খিদেতে। ছোট্ট সেই চায়ের দোকানে আমরা যখন পৌঁছালাম, কাউকেই দেখতে পাচ্ছিলাম না আশেপাশে। কিরে, কেউ তো নেই দোকানে। কেউ আছেন দাদা? দোকানে কেউ আছেন নাকি? অমিতের ডাকাডাকিতে হঠাৎ দোকানের পেছন থেকে একটা অদ্ভুত কর্কশ স্বরে কেউ উত্তর দেয়, কি চাই আপনাদের এত রাতে? দয়া করে একবার সামনে আসুন, আমরা চা খেতে এসেছি। এই অন্ধকার কুয়াশায় কিছুই দেখতে পাচ্ছি না। আমার কথা শেষ হতে না হতেই দোকানের পেছন থেকে একজন বৃদ্ধ আমাদের সামনে আসেন। লোকটি সামনে আসতেই কেমন যেন বুক ধড়ফড় করে ওঠে আমাদের। দীর্ঘাকৃতি শীর্ণকায় সেই মানুষটির হাতে একটি লাঠি এবং গলায় ঝোলানো তারা মায়ের একটি বড় লকেট। তার রক্তবর্ণের চোখ দুটো
জ্বলজ্বল করছে সেই গভীর অন্ধকারেও। আমাদের কাছে এসে সে বলল, মনে হচ্ছে আপনাদের দুজনই এখানে নতুন। আমি এখন দোকান বন্ধ করছি, শুধু 2 কাপ চা ছাড়া আর কিছুই খেতে দিতে পারবো না আপনাদের। এই কথা শুনে আমি বললাম, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, শুধু চাই দিন। আমার কথা শুনে লোকটি হঠাৎ থেমে গেলেন। তিনি ভালো করে আমাদের দুজনের দিকে তাকাতে লাগলেন এবং তারপর হালকা কণ্ঠে বললেন, চা খেয়ে এখান থেকে চলে যান বাবু, জায়গাটা ঠিক নিরাপদ নয়। কেন, কিসের ভয় এখানে? ওই যে বললাম নিরাপদ নয় জায়গাটা। আর আপনাদের যদি খুব খিদে পেয়ে থাকে তবে এখান থেকে প্রায় আধা কিলোমিটার সামনে একটা ছোট হোটেল আছে, সেখানে আপনারা খাবার এবং বিশ্রাম দুইটিই পেয়ে যাবেন। তবে হ্যাঁ, একটি কথা মনে রাখবেন, যাবার পথে কোথাও আর দাঁড়াবেন না কিংবা কারুর ডাক শুনে পিছন ফিরে তাকাবেন না। এই কটা কথা বলেই সেই লোকটি দোকান বন্ধ করে সেখান থেকে চলে গেল। কিরে নীলু, ওদিকে যাওয়াটা কি ঠিক হবে আমাদের? কোনো বিপদ হলে? কি আর করবার আছে বল, সাবধানে চল, ঘাবড়াস না। আমি আর অমিত এরপর একরাশ আতঙ্ক আর ভয়কে সঙ্গী করেই হাঁটতে লাগলাম সেই অচেনা হোটেলের উদ্দেশ্যে। কিছুদূর এগোতেই আমরা শুনতে পাই মিষ্টি একটা মায়াবী কণ্ঠে কোনো মহিলার গুনগুন গানের আওয়াজ। কিছু শুনতে পাচ্ছিস নীলু? হ্যাঁ, চুপচাপ এগিয়ে চল, থামিস না। আমার বেশ ভয় করছে রে। ভয় পাস না, দুজন আছি তো। চলতে চলতে বুঝতে পারি গানের আওয়াজটাও আমাদের যেন অনুসরণ করে একেবারে কাছে চলে আসছে। এরই মধ্যে অমিতের আচমকা আর্তনাদ কানে আসে আমার। ওই 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 দেখ নীলু। আমি সামনে তাকিয়ে দেখি রাস্তার পাশে একটা গাছে ঝোলানো দোলনায় লাল শাড়ি পরা একজন কম বয়সী মহিলা দুলতে দুলতে গান করছেন গুনগুন করে। মুখে কোনো কথা নেই তার। সেই সুরের মূর্ছনা নেশা ধরানোর মতো। ক্রমশ মাথা এবং হাত পা ভারী হয়ে আসতে থাকে আমাদের। আমরা চেয়েও যেন এক পাও এগোতে পারছি না। উফ, কি অসহনীয় সেই পরিস্থিতি। সেই গাছের তলাতেই কোনো ক্রমে বসে পড়ি আমরা। চোখ লেগে আসতে থাকে আমাদের। এরই মধ্যে হঠাৎ শুনতে পাই সেই পাহাড়ি চায়ের দোকানের লোকটি আমাদের ডাকছে, বাবু বাবু, ও বাবু, চলেন, এই তো সেই হোটেল। কোনো মতে চোখ খুলে দেখি সেই ফেলে আসা পথের পুরো বাড়িটার সামনে আমরা রয়েছি।
ভেতরের নীল আলোটাও তখনও দপ দপ করে চলেছে আগের মতোই। হ্যাঁ, এটাই এটাই সেই হোটেল। হ্যাঁ বাবু, এটাই। চলুন, ভেতরে চলুন। কিন্তু এই জায়গাটা তো আমরা... আর কথা বাড়াবেন না বাবু, শরীর অতি দুর্বল, আপনাদের বিশ্রাম প্রয়োজন। মনে অনেক প্রশ্ন আসলেও শরীর বেশ দুর্বল হওয়াতে সেই বাড়িটিতে ঢুকলাম আমরা। তীব্র অন্ধকার চারিদিকে। আমাদের বসতে দিয়ে লোকটি ঘরে একটি মোমবাতি জ্বালালো। মোমবাতির সেই ক্ষীণ আলোতে লোকটিকে দেখে কেমন একটা অসঙ্গতি লাগতে থাকে আমার। তাই জল খেতে চেয়ে কাছ থেকে আরো ভালো করে লক্ষ্য করি তাকে। আর তখনই আমার চোখে নিমেষে ধরা পড়ে যায় সেই অসঙ্গতি। সন্দেহ প্রবল হয় আমার। বুঝতে পারি বিপদে পড়েছি আমরা। হাত পা কাঁপতে থাকে আমার। কোনো মতে নিজেকে সামলে খাবারের সন্ধান করি লোকটির কাছে। আচ্ছা, আমাদের খাবারটা যদি পেতাম ভালো হতো। খাবেন? নিশ্চয় নিশ্চয়, একটু অপেক্ষা করুন, আমি আনছি। এই বলেই লোকটি ঘর থেকে বেরিয়ে যেতেই আমি সব খুলে বলি অমিতকে। কাঁপা কাঁপা গলায় অমিত বলে, তুই তুই নিশ্চিত নীলু, এই লোকটা সেই দোকানের কাকা নয়? হ্যাঁ, আমি 100% নিশ্চিত। এর গলায় সেই তারামায়ের লকেট নেই, দাঁতে রক্ত লেগে রয়েছে। নিশ্চিত এরা মানুষ নয়, আমরা কোনো পিশাচের কবলে পড়েছি। কি বলছিস নীলু? তাহলে তাহলে উপায়? ওদের কিছু বুঝতে দিস না, পালাবার পথ এর মধ্যে থেকেই আমাদের খুঁজে বার করতে হবে। অমিতের সঙ্গে কথা বলতে বলতেই শুনতে পাই নূপুরের শব্দ। তাকিয়ে দেখি সেই নীল আলো ঘরে হেঁটে বেড়াচ্ছে লাল শাড়ি পরা সেই নারী মূর্তি। এর মধ্যে সেই লোকটি দুটি গ্লাসে করে শরবত নিয়ে আসে আমাদের জন্য। ভেবেছিলাম খাবো না, কিন্তু লোকটি ঠায় দাঁড়িয়ে থাকে আমরা গ্লাস শেষ না করা পর্যন্ত। সে চলে যেতেই আবার শরীর ভারী হয়ে আসতে থাকে আমাদের। বন্ধ হয়ে যেতে থাকে দু চোখ। উফ, আবার সেই নেশা। এরপর ঘরের মধ্যে শুধু একবার ভীষণ জোরে কোনো কিছু ভেঙে পড়বার আওয়াজ কানে আসে।
কিচ্ছু মনে নেই আমাদের। চোখ খুলে দেখি আমরা রাস্তার পাশে গাছতলায়, আশেপাশে ঘিরে রয়েছে কয়েকজন লোক, আর আমাদের পাশে বসে রয়েছে চায়ের দোকানের সেই মা তারা লকেট পরা লোকটি। এরপর আমরা কিছুটা সুস্থ হলে কাকা বলেন, সেই দিন রাতে আপনারা দোকান থেকে চলে যাবার পর বাড়ি ফিরে আমার মন কু ডাকতে থাকে, কারণ এর 2 দিন আগেই ওই পিশাচিনীর কবলে পড়ে বেঘরে মারা পড়েছে বছর 35-এর একটি লোক। তাই আর দেরি না করে এলাকার কিছু লোকজন নিয়ে আমি আপনাদের সন্ধানে বের হই, আর ওই পুরো বাড়িটার কাছে এসে বাতাসে তার উপস্থিতির গন্ধ পাই। আচ্ছা, প্রায় অজ্ঞান অবস্থায় আমরা যে আওয়াজটা শুনেছিলাম সেটা তাহলে কি ছিল? সেটি ছিল ওই বাড়ির দরজা ভেঙে আমাদের ভেতরে ঢোকবার আওয়াজ। একটা কথা বলি, মন দিয়ে শুনুন। আমি ডমরু বাগদি, নিবাস বঙ্গ। ভাইয়ের অসুখের খবর পেয়েই এখানে আমার আসা। লোকে আমাকে ডমরু গুনিন বলেই চেনে। প্রেত পিশাচ বাঁধতে বাঁধতেই এই চুলগুলো সাদা হয়েছে আমার। আপনার রাশি বড্ড ভারী নীলাদ্রি বাবু। জীবনভর অনেক অলৌকিক ঘটনা ঘটবে আপনার সঙ্গে, তবে কোনোদিন যদি মারণ প্রেত পিশাচের কবলে পড়েন, এই ডমরু বাগদিকে স্মরণ করবেন। আমি নিশ্চয়ই আসব।